আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, সো কমপ্লিটিং সেন্টেন্স মানে কি? একটা সেন্টেন্সের কিছু অংশ তোমাকে এক্সামে দিয়ে দিবে আর সেই সেন্টেন্সটাকে তোমাকে কমপ্লিট করতে হবে বাকি অংশটা নিজের থেকে লিখে। ওকে, সো বাকি যে অংশটা তুমি নিজে থেকে লিখবে সেটার জন্য তোমাকে কিছু রুলস জানতে হবে। উইদাউট রুলস তুমি কিন্তু বাকি অংশটা কমপ্লিট করতে পারবে না। ওকে, সো এই কমপ্লিটিং সেন্টেন্সের কিন্তু অনেক রুলস আছে, হিউজ রুলস। তো যে রুলস গুলো এক্সামে সবথেকে বেশি আসে এরকম ২০ টা রুলস আমি তোমাদেরকে শিখাবো। আশা করি ২০ টা রুলস যদি তোমরা জানো কমপ্লিটলি সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ওকে, সো শুরু করি আমরা ১ নাম্বার রুলসটা দিয়ে। ওকে, সো ১ নাম্বার রুলসে দেখো আমি লিখে রেখেছি কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এই রুলসটা একটু বড় হবে, সো মনোযোগ সহকারে দেখতে হবে আর এটা অনেক ইম্পোর্টেন্ট একটা রুলস। সো কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝায়? যেই সেন্টেন্স গুলাতে একটা শর্ত থাকে, একটা কন্ডিশন থাকে। মানে কন্ডিশনাল সেন্টেন্স বলতে তুমি সংক্ষেপে মনে রাখবা ইফ দিয়ে শুরু হবে। যে সেন্টেন্স হলো ইফ দিয়ে শুরু হবে। ইফ মানে কি? যদি। যেমন হতে পারে যে, "যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাব।" ওকে? তো দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা শর্ত বলে দেওয়া হয়েছে যে, "যদি তুমি আসো।" এই কারণেই এই সেন্টেন্স গুলোকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সে ২ টা পার্ট থাকে। একটাকে আমরা বলি কন্ডিশন পার্ট আর আরেকটাকে আমরা বলি রেজাল্ট পার্ট। মানে কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে রেজাল্টে কি হবে? ওকে, সো দেখো কন্ডিশনাল সেন্টেন্স এর এখানে দেখো আবার কয়েকটা টাইপ আছে। ১ নাম্বার টাইপটা দেখো। ১ নম্বরে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এটার মানে হচ্ছে যখন ইফ দিয়ে শুরু হবে অবশ্যই যেহেতু কন্ডিশনাল ইফ দিয়ে শুরু হবে। ইফ এর পরে ১ম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা তোমাকে ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। ওকে? যেমন কি? যেমন ধরো ইফ হি ওয়ান্টস একটা কমপ্লিটিং সেন্টেন্স আছে ইফ হি ওয়ান্টস তাহলে এটার বাকি অংশটা তোমাকে এখন লিখতে হবে। তার আগে তুমি ১ম অংশটা খেয়াল করো। শুরুতে ইফ আছে কন্ডিশনাল। আচ্ছা, এরপরে দেখো হি ওয়ান্টস এটা কি টেন্সে আছে? দেখো সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট পরে তুমি যে অংশটা লিখবে ওটা তোমাকে লিখতে হবে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী। তো এখন পরে আমি কি লিখতে পারি? ইফ হি ওয়ান্টস যদি সে চায়। এখন পরের সেন্টেন্সটা কি হতে পারে? যদি সে চায় আমি তাকে সাহায্য করব। ওকে? অনেক সেন্টেন্সই হতে পারে। তোমার যেটা খুশি তুমি সেটাই লিখতে পারো। বাট তোমাকে শুধু রুলসটা মেনে মেনে চলতে হবে যে পরের সেন্টেন্সটা ফিউচারে লিখতে হবে। সো ওকে, আমি কি বললাম? ইফ হি ওয়ান্টস আমি তাকে সাহায্য করব। সো আমি লিখতে পারি I will help him. ওকে? আচ্ছা, এটা দেয়া দরকার নাই। সো আমি নেক্সট কি লিখলাম? I will help him. আমি তাকে সাহায্য করব। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার ২ নাম্বার টাইপটা দেখো। ২ নাম্বারে বলা হইছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। আচ্ছা, যদি ইফ এর পরে তুমি পাস্ট ইনডিফিনিট দেখো। একটু আগেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। বাট এখন যদি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটা তোমাকে পাস্ট কন্ডিশনাল লিখতে হবে। আচ্ছা, পাস্ট কন্ডিশনাল বলতে আমি এখানে বোঝাচ্ছি কিছু মডাল অক্সিলারি। সেটা হচ্ছে কি উড, উড, শুড, মাইট। ওকে? এই মডাল অক্সিলারিকে বোঝাচ্ছি পাস্ট কন্ডিশনাল। মানে পরের যে সেন্টেন্সটা তুমি লিখবা সেখানে সাবজেক্টের পরে তোমাকে এই অক্সিলারি যেকোনো একটা ইউজ করতে হবে। তো এখন দেখো ইফ হি ওয়ান্টেড সেম সেন্টেন্সটাই কিন্তু আমি এখন পাস্টে লিখে দিলাম। ইফ হি ওয়ান্টেড যদি সে চাইতো বা যদি সে চাইতো মানে পাস্টে আছে তাহলে এখন ওয়ান্টেড যেহেতু আছে তাহলে এখন আমাকে পাস্ট কন্ডিশনাল দিয়ে লিখতে হবে। তাহলে দেখো এইটাই আমি আবার লিখে দেই I will help him ছিল তো? এখন আমি লিখে দিই I would. I would help him. ওকে? সিম্পল না? জাস্ট তোমাকে শুধু রুলসটা মনে রাখতে হবে। এটা পাস্ট ছিল বিধায় এখানে এখন will টা would হয়ে গেল। ওকে, এবার ৩ নাম্বারটা খেয়াল করো। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা, যদি ইফ এর পরে তুমি পাস্ট পারফেক্ট দেখো, পাস্ট পারফেক্ট কিভাবে চিনবা? তুমি দেখবা যে সাবজেক্টের পরে একটা হ্যাড থাকবে আর ভার্বের V3 ফর্ম থাকবে। তাহলে তো বুঝতে পারবা যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট আছে। তো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে এই পাস্ট কন্ডিশনাল এর মতোই এই সেম এইগুলাই থাকবে, খালি এই উড এর সাথে একটা হ্যাভ দিয়ে দাও। আবার কুড এর সাথেও একটা হ্যাভ দিয়ে দাও। ওকে? প্রত্যেকটার সাথে তোমাকে হ্যাভ দিয়ে দিতে হবে। উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ। ওকে? সো এগুলো হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। সো সেই ক্ষেত্রে এখন দেখো এই সেন্টেন্সটা কি হতে পারে?
ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো। ওকে, তো এটা যেহেতু পারফেক্টে আছে, তাহলে এখন আমরা কি লিখবো? একটা তুমি আগে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আগে বাংলায় রেডি করো, তারপরে সেটাকে রোলস অনুযায়ী লিখবা। সো আগে দেখো বাংলাটা আমরা দেখি, যদি সে চেষ্টা করতো তাহলে কি হতে পারে? আর যদি সে চেষ্টা করতো তাহলে সে সাকসেস হতো। ওকে, যদি সে চেষ্টা করতো তাহলে কি হতো? সে সাকসেস হতো। তাহলে আমরা লিখতে পারি শি, এখান থেকে তুমি এখন কোনটা ইউজ করবা? উড হ্যাভ দিতে পারি আমরা। শি উড হ্যাভ সাকসিডেড। ওকে, তাহলে আমার বাকি সেন্টেন্সটা হলো শি উড হ্যাভ সাকসিডেড। বুঝতে পারছো আশা করি প্রত্যেকটাই। এই তিনটা কিন্তু প্রায় সেম, জাস্ট তোমাকে শুধু তোমার স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার, আবার পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনাল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলতে। আচ্ছা, এই তিনটার সাথে আবার আরেকটা টাইপ আছে, সেটাও আমি দেখিয়ে দিই। টোটাল 4টা টাইপ। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সের টোটাল 4টা টাইপ। আচ্ছা, আরেকটা টাইপ দেখি আমরা। 4 নাম্বারটা হচ্ছে ইফের পরে যদি সাবজেক্ট আর তারপরে যদি ওয়ার থাকে। ওকে, রুলসটা হচ্ছে এরকম। দেখো একটু আগে ছিল ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট, বাট এখন বলতেছি ইফ এর পরে সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে। এটা একটা স্ট্রাকচার। যদি এটা থাকে তাহলে পরের পার্টে আমরা সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট ইউজ করে দিব। ওকে, প্রথম প্রথম পার্টটা যদি এরকম হয় যে ইফ এর পরে সাবজেক্টের পরে ওয়্যার, তখন আমরা কি করব? ওই যে আমাদের 2 নাম্বার টাইপটার মতোই সাবজেক্টের পরে উড উড মাইট ইউজ করব। যেমন কি? যেমন ধরো যদি থাকে ইফ ইফ আই ওয়্যার এ কিং। ওকে, এতটুকু দেয়া আছে। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম। এখানে দেখো ইফ মানে যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স, বাট দেখো তোমার সাবজেক্টের পরে ওয়্যার, তার মানে এটা কি তোমার 4 নাম্বার স্ট্রাকচারে পড়ে গেল। তাহলে দেখো ইফ আই ওয়্যার এ কিং, এখন তুমি যে সেন্টেন্সটা লিখবা সেখানে সাবজেক্টের পরে তোমাকে এই তিনটার যে কোনো একটা ইউজ করতে হবে। তো এখন তুমি আগে বাংলায় চিন্তা করো কি লিখবা। যদি আমি রাজা হতাম তাহলে কি হতো? যদি আমি রাজা হতাম, আমি গরিবদের সাহায্য করতাম, তাই না? তো দেখো এখন আমি কিভাবে লিখি। আমি আই উড আই উড হেল্প দ্য পুয়ার। ওকে, ইজি না? একদম ইজি, জাস্ট তোমাকে রুলসটা জানতে হবে, তাহলেই তুমি লিখতে পারবা। বাংলাটা থেকে ইংলিশটা করা একদমই সহজ, যা যদি না তুমি স্ট্রাকচারটা জানো। সো এই 4টাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের টাইপ, 4টা টাইপ। আর এই 4টাই তোমাকে মানে প্রায় অনেকটাই সেম, একটু প্র্যাকটিস করতে হবে তাহলেই মনে থাকবে। ওকে, সো এটা চলে গেল আমাদের 1 নাম্বার রুলস, কমপ্লিটিং সেন্টেন্সে। ওকে, সো এবার আমরা 2 নাম্বার রুলসটা দেখি। প্রত্যেকটা রুলসই কিন্তু ইম্পর্টেন্ট, সো প্রত্যেকটাই একটু মনোযোগ সহকারে দেখবে। আমি চেষ্টা করব একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ওকে, 2 নাম্বার, সো দ্যাট অথবা in order that। ওকে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এই দুইটা ওয়ার্ড যদি তোমার সেন্টেন্সে থাকে। আচ্ছা, আগে আমি এই দুইটা ওয়ার্ডের বাংলা মিনিংটা লিখে রাখি। এই দুইটা ওয়ার্ডের বাংলা মিনিং হচ্ছে যাতে। বাংলাটা তোমাকে জানতে হবে, আর না হয় তুমি নেক্সট যে সেন্টেন্সটা লিখবা ওটা তুমি লিখতে পারবা না, আগে তোমাকে বাংলাটা জানতে হবে। ওকে, সো যদি কোনো সেন্টেন্সে তুমি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড দেখো, তাহলে পরে যে তুমি বাকি অংশটা লিখবা সেই অংশটার ক্ষেত্রে তোমাকে প্রথমে তো সাবজেক্ট দিবেই, তারপরে তোমাকে ক্যান অথবা কুড ইউজ করতে হবে, তারপরে ভার্বের ভি1 মানে প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ওকে, তো রুলসটা হচ্ছে এরকম। ক্যান অথবা কুড, কখন আমরা ক্যান ইউজ করব? যদি তোমার সেন্টেন্সটা প্রেজেন্টের হয় তখন ক্যান, আর যদি তোমার সেন্টেন্সটা পাস্টের হয় তখন কুড। সিম্পল। আচ্ছা, যেমন কি? যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যেমন উই ইট ফুড।
so that. ওকে, সো এতটুকু তোমার লেখা আছে, বাকি অংশ নাই। উই ইট ফুড সো দ্যাট, আমরা খাবার খাই যাতে। সো দ্যাটের মিনিংটা কি? যাতে। এই জন্য আমি বলেছি বাংলাটা মনে রাখতে হবে। আমরা খাবার খাই যাতে। তো এখন তুমি যে সেন্টেন্সটা লিখবা সেখানে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো আগে চিন্তা করো তুমি কি লিখবা। আমরা খাবার খাই যাতে কি হতে পারে? যাতে আমরা শক্তি পাই, তাই না? তো এখন আমি লিখি উই ইট ফুড সো দ্যাট উই, সাবজেক্ট তো লিখতেই হবে উই, তারপরে ক্যান অথবা কুড কোনটা লিখবা খেয়াল করো, এর আগের অংশটুকু, এর আগের অংশটা প্রেজেন্টে আছে, সেই জন্য আমরা লিখবো ক্যান। আর আমরা শক্তি পাই, ইংলিশ কি? গেট স্ট্রেংথ। ওকে, সো উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ। ইজি না? আচ্ছা, তো আমি আরেকটা আরেকটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো হি সেভড সাম মানি, ওকে, in order that. সো এতটুকু দেয়া আছে, হি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট, সে কিছু টাকা জমিয়েছিল যাতে। এটার মানেও কিন্তু যাতে। তো সে কিছু টাকা জমিয়েছিল যাতে কি করতে পারে? সে কিছু বই কিনতে পারে, বা সে কি খেলনা কিনতে পারে, বা সে তার ফ্রেন্ডদের সাথে মুভি দেখতে যেতে পারে। অনেক কিছুই হতে পারে। যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই লিখো। বাট তোমাকে কিন্তু স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো আমরা এখন লিখি যে সে যাতে কিছু বই কিনতে পারে। তো এটা আমরা এখন কিভাবে লিখবো? দ্যাট হি, এরপরে ক্যান নাকি কুড কোনটা ইউজ করব? টাকা বা তুমি এর আগে দেখো এখানে ভার্বটা সেভড, তার মানে পাস্টে আছে, যার কারণে আমরা এখন ইউজ করব কুড। দ্যাট হি কুড, তারপরে কি? বাই সাম বুকস, বাই সাম বুক। দেখো এখানে যে বাইটা আছে এটা কিন্তু আমরা V1 ফর্মে লিখেছি, কারণ আমাদের স্ট্রাকচারই ছিল ক্যান বা কুডের পরে V1 ফর্ম বসাতে হবে। তো ইজি না? জাস্ট একদম খালি তোমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, আর রুলসের এই যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের মিনিংটা মনে রাখতে হবে। জাস্ট একটু প্র্যাকটিস করলেই কিন্তু মনে থাকবে, মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, সো 2 নাম্বারটা গেল, এবার আমরা 3 নাম্বার রুলসটা দেখি। 3 নাম্বারটাই এটার মতোই, সো দ্যাটের মতোই, একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সো ডট ডট তারপরে দ্যাট। ওকে, একটু আগে ছিল কি সো দ্যাট একসাথে, বাট এখন হচ্ছে কি সো ডট 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 দ্যাট। যদি এইরকম থাকে তখন আমার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট তো দিবই, এরপরে ক্যান নট অথবা কুড নট, তারপরে ভার্বের V1 ফর্ম। দুইটার রুলস কিন্তু সেম। ওইটার ক্ষেত্রে ছিল শুধু ক্যান শুধু কুড, আর এখন হয়ে যাবে ক্যান নট কুড নট। যেমন কি? যেমন একটা এক্সাম্পল দেখো, যেমন আমি যদি লিখি হি ওয়াজ সো ইল দ্যাট, এতটুকু আছে। হি ওয়াজ সো ইল দ্যাট, এখানে খেয়াল করো এই যে সো এবং এই দ্যাট এর মাঝখানে একটা ওয়ার্ড আছে ইল, এই কারণেই রুলসটা হয়ে গেছে সো ডট ডট দ্যাট। মানে সো এবং দ্যাট এর মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, সেটা হতে পারে একটা অ্যাডজেক্টিভ, হতে পারে একটা অ্যাডভার্ব, ওকে, বাট একটা ওয়ার্ড থাকবে এই দুজনের মাঝখানে। তো এরকম যদি হয় তখন আমরা নেক্সট যে পার্টটা লিখবো সেই পার্টটা সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট ইউজ করতে হবে। সো আগে তুমি বাংলাটা চিন্তা করো, হি ওয়াজ সো ইল দ্যাট মানে সে অনেক কি অসুস্থ ছিল, যে সে এতটাই অসুস্থ ছিল যে, এখন কি হতে পারে? যে সে ১ ইঞ্চিও নড়তে পারতেছিল না। ওকে? তো আমরা কি লিখতে পারি? যে সে ১ ইঞ্চিও নড়তে পারতেছিল না। সো আমরা কি লিখতে পারি? দ্যাট হি, প্রথমত হি দিবই যেহেতু সাবজেক্ট হি। এরপরে দেখো ক্যান নট নাকি কুড নট কোনটা ইউজ করব? এইদিকে দেখো ওয়াজ আছে, তার মানে এই অংশটা পাস্ট। তাহলে এখন পরের অংশটাতে আমরা কুড নট ইউজ করব। ওকে? that he could not move an inch. দেখো পরের যে ভার্বটা লিখেছি সেটা আমি V1 ফর্মে লিখেছি। তো হি ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ অ্যান ইঞ্চ, সে এতটাই অসুস্থ ছিল যে সে ১ ইঞ্চিও নড়তে পারতেছিল না। সো এখন কিন্তু এই সো সো ডট ডট দ্যাট থাকলে পরের অংশটা তোমাকে নেগেটিভ ফর্মে লিখতে হবে, মনে রাখবে। পরের অংশটা কি? নেগেটিভ ফর্মে লিখতে হবে। ওকে, তো আশা করি ৩ নাম্বার রুলসটাও সবাই বুঝতে পেরেছো। এবার আমরা ৪ নাম্বার রুলসটা দেখি।
ওকে, সো নাম্বার 4 হচ্ছে দো অথবা অলদো। ওকে? কোন সেন্টেন্সে যদি তুমি দো অথবা অলদো দেখো তখন তুমি কিভাবে সেটাকে কমপ্লিট করবে? আগে তুমি এই দুটার মিনিংটা দেখে রাখো। দো এবং অলদোর মিনিং হচ্ছে যদিও। ওকে? দুটারই একই মিনিং যদিও। আচ্ছা, সো দো অলদো যদি থাকে তাহলে তোমার রুলসটা তুমি এইভাবে মনে রাখবে। উভয় পাশে উভয় পাশে সেম টেন্স। ওকে? রুলসটা তুমি এভাবে মনে রাখবে। যদি দো অলদো থাকে কোন সেন্টেন্সে তাহলে উভয় পাশে সেম টেন্স। এটার মানে কি? মানে হচ্ছে যে অংশটা দেয়া থাকবে সেই অংশটাতে যেই টেন্স থাকবে পরের অংশটাও তোমাকে সেম টেন্সে লিখতে হবে। প্রথমটা যদি প্রেজেন্টে থাকে পরেরটাও প্রেজেন্ট, প্রথমটা যদি পাস্টে থাকে পরেরটাও তোমাকে পাস্টে লিখতে হবে। ওকে? সো মনে রাখবো আমরা এভাবে যে উভয় পাশে সেম টেন্স। তাহলে আমাদের সহজেই মনে থাকবে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল লিখি। যেমন দো হি ইজ পোর। ওকে? দো মানে কি? যদিও। যদিও সে গরিব। এরপরে বাকি অংশ তুমি কি লিখবা? আচ্ছা, যদিও সে গরিব তাহলে কি হতে পারে? যদিও সে গরিব সে একজন সৎ মানুষ। তাই না? অথবা যদিও সে গরিব সে একজন সুখী মানুষ। অনেক কিছুই হতে পারে। যেটা তোমার পছন্দ সেটাই লিখবা। সো আমরা লিখলাম কি? Though he is poor, he is honest. ওকে? সো আমরা কি লিখলাম? দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে দেখো প্রথমটা যেই টেন্সে ছিল পরেরটাও কিন্তু আমরা সেম টেন্সেই লিখেছি। ওকে? আচ্ছা, আমরা এবার আরেকটা দিই। যেমন হি কুড নট ক্যাচ দ্য বাস অলদো। ওকে? সো এতটুকু দেয়া আছে হি কুড নট ক্যাচ দ্য বাস অলদো। সে বাসটি ধরতে পারেনি যদিও। যদিও এখন কি লিখতে পারো? সে বাসটি ধরতে পারেনি মানে বাস চলে গেছে। সে বাসটি ধরতে পারেনি। যদিও যদিও কি হতে পারে? যদিও সে অনেক জোরে দৌড় দিয়েছিল। যদিও সে কি অনেক জোরে দৌড় দিয়েছিল বাট তারপরেও সে বাসটি ধরতে পারেনি। তো এখন আমরা কি লিখবো? সে অনেক জোরে দৌড় দিয়েছিল। তাহলে কি হতে পারে? হি দৌড়ানো ইংলিশ কি? রান। আর জোরে মানে কি? ফাস্ট। তাই না? অলদো হি রান ফাস্ট। কিন্তু এখানে দেখো একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে প্রথম অংশটা খেয়াল করো। এখানে আছে কি? কুড নট মানে কি? কুড পাস্টে আছে। আমি কিন্তু বলেছি উভয় পাশে সেম টেন্স। তাহলে এটা যেহেতু পাস্ট, পরের অংশটাও তোমাকে পাস্টে লিখতে হবে। তার মানে এই হি রান আমরা ইউজ করতে পারবো না। রানের পাস্ট ফর্ম কি? র‍্যান। তোমাকে ইউজ করতে হবে র‍্যান। অলরাইট, সো এটার মানেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটু খেয়াল রাখবা প্রথমটা কি টেন্স আছে পরেরটাও সেম টেন্সে দিয়ে দিবা। ওকে? সো এটা গেল আমাদের 4 নাম্বার রুলস। এবার আমরা নাম্বার 5 দেখি। ওকে, সো নাম্বার 5 অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে? যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তখন আমরা কিভাবে চেঞ্জ করব? আগে আমরা এটার মিনিংটা জেনে নেই। অ্যাজ ইজ অথবা অ্যাজ দো এর মানে হচ্ছে যেন। ওকে? যেন। সো এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন আমাদের খেয়াল করতে হবে প্রথম অংশটার দিকে। প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে? আচ্ছা, আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। ওকে? আমরা এবার রুলস এর মাধ্যমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল এর মাধ্যমে দেখি তাহলে বুঝতে পারবো যে কিভাবে এই রুলসটা আমরা ফলো করতে পারি। আচ্ছা, যেমন আমি যদি লিখি হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ। ওকে? এতটুকু দেয়া আছে। হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ। এটার মানেটা কি দেখো?
হি টেলস সে বলেছে, ম্যাটার মানে ঘটনাটি সে বলেছে যেন। ওকে, অ্যাজ ইফ এর মানে কি যেন, মানে ঘটনাটি সে এমন ভাবে বলেছে যেন সে সবকিছু জানে। এরপরে আমরা কি লিখতে পারি, যে সে সবকিছু জানে। তো এখন যে আমরা এই কথাটা লিখবো সেটা আমরা কি অনুযায়ী লিখবো, প্রথমটা খেয়াল করো কোন টেন্সে আছে, টেলস। টেলসটা কি ভি ওয়ান ফর্মে আছে না, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, তাহলে পরের অংশটা আমরা পাস্ট ইনডিফিনিটে লিখবো। পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্টের পরে ভি টু ফর্মটা ইউজ করবো। Okay, so he tells the matter as if he knew everything. তাই না? মানে সে ঘটনাটি এমন ভাবে বলেছে যেন সে সবকিছু জানে। তার মানে হি নিউ, এখন আমরা নিউ কেন ইউজ করলাম, নিউটা কি ভি টু ফর্ম না, যেহেতু পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে এই জন্য আমরা নিউ ইউজ করলাম। ওকে, সো এইটারই আবার আমরা যদি এই অংশটা দেখি, যেমন হি টোল্ড দ্য ম্যাটার, সেম সেন্টেন্সটাই এখন যদি টোল্ড দিয়ে হয়, হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ। এখন দেখো এখানে টোল্ড, তার মানে এটা ফার্স্টে আছে পাস্ট ইনডিফিনিট ফর্মে, তাহলে এখন পরের অংশটা আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট ফর্মে। আর পাস্ট পারফেক্টটা কি, সাবজেক্টের পরে একটা হ্যাড আর তারপরে ভি থ্রি, তাই না? এরপর আমরা ভি থ্রি ইউজ করবো। তাহলে দেখো এরপরে যেটা আমরা লিখলাম হি নিউ এভরিথিং, এটাকে এখন আমরা পাস্ট পারফেক্টে লিখলে কি হবে, হি হ্যাড, ভি থ্রি ফর্মটা কি নন, তারপরে এভরিথিং, তাই না? আশা করি বুঝতে পেরেছো যে পাস্ট পারফেক্ট আমরা কিভাবে লিখলাম, সাবজেক্টের পরে হ্যাড তারপরে ভি থ্রি, যে ভার্বটা আমরা লিখেছিলাম সেই ভার্বেরই ভি থ্রি আর তারপরে অবজেক্ট। ওকে, সো একটুখানি মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। আর দেখো যে কয়টাই রুলসই আমি দেখাচ্ছি প্রত্যেকটা রুলসে কিন্তু টেন্স এর ব্যবহার আসতেছে, টেন্স মাস্ট তোমাকে জানতেই হবে। আমার এই চ্যানেলে কিন্তু টেন্স এর ভিডিও দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই অবশ্যই আগে দেখে নিবে। বিকজ অফ টেন্স না জানা থাকলে কোনো রুলসই তোমরা বুঝবে না আর কোনো রুলসই মনে রাখতে পারবে না। ওকে, তো 5 নাম্বার রুলসটা গেল, এবার আমরা দেখি নেক্সট ওয়ান। ওকে, তো এবার আমরা 6 নাম্বার রুলসটা দেখি। ওকে, সো নাম্বার 6, নাম্বার 6টা হচ্ছে হোয়াইল। ওকে, হোয়াইল, যখন কোনো সেন্টেন্সে তুমি দেখবে কি হোয়াইল আছে, সো হোয়াইলের মিনিংটা কি, মিনিংটা তোমাকে আগে জানতে হবে, মিনিংটা হচ্ছে যখন। ওকে, হোয়াইলের মিনিংটা হচ্ছে কি যখন। আচ্ছা, তো যদি তোমার সেন্টেন্সে হোয়াইল থাকে তাহলে তোমার রুলস হচ্ছে এটা, এক্স, অবশ্যই তোমার সেন্টেন্সের দুইটা সাইড থাকবে, একটা সাইড দেয়া থাকবে আর আরেকটা সাইড তোমাকে লিখতে হবে। সো রুলস হচ্ছে যদি একটা সাইড তোমার পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে থাকে তাহলে আরেকটা সাইড তোমাকে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট ফরম্যাটে। ওকে, আর যদি একটা সাইড পাস্ট ইনডিফিনিটে থাকে তখন আরেকটা সাইড লিখে দিব পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে। একদম ইজি জিনিসটা, জাস্ট পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াসেরই খেলা। যদি তোমার যেটা দেয়া আছে সেটা দেখো পাস্ট কন্টিনিউয়াস তাহলে বাকি অংশটা লিখবা পাস্ট ইনডিফিনিটে, আর যদি যেটা দেয়া আছে সেটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বাকি অংশটা লিখবা পাস্ট কন্টিনিউয়াস। মানে ইনডিফিনিট আর কন্টিনিউয়াস এই দুইটারই যেটা দেয়া থাকবে বাকিটা আরেকটা দিয়ে লিখে দিবা। ওকে, আচ্ছা যেমন কি, যেমন ধরো একটা এক্সাম্পল, যেমন উই ওয়্যার, না উই ওয়্যার না, হোয়াইল, হোয়াইল উই ওয়্যার ওয়াকিং। ওকে, এতটুকু দেয়া আছে তোমার হোয়াইল উই ওয়্যার ওয়াকিং। সো দেখো শুরুতেই কিন্তু হোয়াইল আছে, যখন আমরা হাঁটতেছিলাম। ওকে, যখন আমরা হাঁটতেছিলাম, এখন বাকি অংশ কি হতে পারে, যখন আমরা হাঁটতেছিলাম বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাহলে এখন আমরা কি লিখবো, বৃষ্টি শুরু হয়ে গেছিল। এই যে পার্টটা লিখবো এটা তুমি কোন ফরম্যাটে লিখবা, আগে দেখো এটা কি ফরম্যাটে আছে, উই ওয়্যার ওয়াকিং। ওয়াকিং ভার্বের সাথে আইএনজি মানে এটা কন্টিনিউয়াস ফরম্যাটে আছে, সবসময় মনে রাখবা ভার্বের সাথে আইএনজি মানে এটা কন্টিনিউয়াস, যেহেতু এটা কন্টিনিউয়াসে আছে তাহলে পরেরটা আমাকে লিখতে হবে ইনডিফিনিট ফর্মে, পাস্ট ইনডিফিনিট। সো আমরা পাস্ট ইনডিফিনিটের জন্য লিখতে পারি ইট
started to rain. ওকে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দেখো সাবজেক্ট দিয়েছি, তারপরে ভার্বের V2 ফর্ম দিয়েছি, যেহেতু পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এটাই, সাবজেক্ট তারপরে ভার্বের V2 তারপর অবজেক্ট। আচ্ছা, সো এখন আরেকটা সেন্টেন্স খেয়াল করো, I watched টিভি while. ওকে, এইটা খেয়াল করো, I watched টিভি while, মানে আমি টিভি দেখতেছিলাম যখন। যখন কি হতে পারে? আমি টিভি দেখতেছিলাম যখন আমার মা রান্না করতেছিল। ওকে, অনেক সেন্টেন্সই হতে পারে, বাট আমি এটা দিয়ে দেখাচ্ছি যে আমি টিভি দেখতেছিলাম যখন আমার মা রান্না করতেছিল। সো এখন যেই পার্টটা তুমি লিখবা এটা কোন ফরম্যাটে লিখবা? আগে খেয়াল করো এটা কোন স্ট্রাকচারে আছে। সাবজেক্টের পরে V2, তার মানে এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে পরেরটা কি পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তাহলে আমি কি বললাম? মাই মাদার। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার দাও। তাহলে আমি মাই মাদারের সাথে ওয়াজ দিলাম, যেহেতু মাই মাদার একজন। এরপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দাও, মাই মাদার ওয়াজ কুকিং। ইজি না বিষয়টা? জাস্ট তোমাকে মনে রাখতে হবে কি, যখন হোয়াইল থাকবে, দেখো হোয়াইল কিন্তু শুরুতেও থাকতে পারে, আবার হোয়াইল কিন্তু মাঝখানেও থাকতে পারে। বাট যেখানে হোয়াইল থাকুক না কেন, তোমার রুলস হচ্ছে এইটাই, এক পাশে ইনডিফিনিট থাকবে আর এক পাশে কন্টিনিউয়াস, যেটাই থাকবে তার উল্টাটা তুমি লিখবা। ওকে, আশা করি বোঝাতে পেরেছি 6 নাম্বার রুলস। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আমি বাকি রুলস গুলা নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটা বেশি লং করব না, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর তোমরা বোরিং ফিল না করো। আমি কয়েকটা পার্ট আকারে ভিডিও রুলস গুলো তোমাদেরকে দেখাবো। ওকে, সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।